Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। পেসার তাসকিন আহমেদের ৩০তম জন্মদিন আজ। এই মুহূর্তে দেশের সেরা পেসার হবার পাশাপাশি বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন তাসকিন। নিজের দুর্বলতা ও শক্তি সম্বন্ধে স্পষ্ট ধারণা আর সেই হিসেবে গেম প্ল্যান সাজানোই পাচ্ছেন সাফল্য, বলছেন তাসকিন। এই মুহূর্তে দেশের পেস ইউনিট দারুণ ছন্দে থাকলেও পাইপলাইন যথেষ্ট সমৃদ্ধ নয় বলছেন এই পেসার। হাসিনুর রহমানের রিপোর্ট। এই মুহূর্তে বাংলাদেশের সেরা বোলারকে, প্রশ্নের উত্তরটা খুবই সহজ, তাসকিন আহমেদ। গত ২ বছরে ৩ ফরম্যাটেই তাসকিনের পারফরমেন্স ঈর্ষণীয়। গত ২৪ মাসে ৫ টেস্ট খেলে নিয়েছেন ২৩ উইকেট, অ্যাভারেজ সবচেয়ে ভালো ২০.২৭। গত ২ বছরে ২২ ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ উইকেট নিয়েছেন, আর ২১ টি-20তে তাসকিনের নামের পাশে আছে ৩৪ উইকেট। তাসকিনের নেতৃত্বে বাংলাদেশের পেস ইউনিট এখন বিশ্বের যে কোনো দলের কাছে সমীহ আদায় করছে। ঢাকার এই পেসার জানালেন তার সাফল্যের রহস্যটা। নিজের লিমিটেশনটা জানাও ইম্পর্টেন্ট, যে আমার স্কিল সেট কতটুক আছে, এটার আমি কতটুক ম্যাক্সিমাইজ করতে পারবো। নিজের ভুলগুলা থেকে দ্রুত শিক্ষা গ্রহণ করে ইমপ্রুভ করার চেষ্টা করছি, আর প্রসেসটা ফলো করছি। এখনো লং ওয়ে টু গো। আসলে হয়তো আমি ভালো করছি, বাট অনেক ভালো কিছু করে ফেলিনি এখনো, যেটা করা বাকি ইনশাল্লাহ। তবে তাসকিনের এই সাফল্যের পেছনে তার ফিটনেসের অবদানও খুব গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারের শুরুতে ইনজুরিতে জর্জরিত তাসকিন এখন শিখেছেন নিজের যত্ন নেওয়াটা। স্কিলের পাশাপাশি কিভাবে ফিটনেস উন্নতি করতে হবে সেটা নিয়েও কাজ করছেন এই স্পিড স্টার। তবে এই কাজে বিসিবির ভূমিকাও আছে বলছেন তাসকিন। আগের থেকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রসেসটা অনেক ইমপ্রুভ হয়েছে। আমাদের বোর্ডের ফিজিও ট্রেনার বা কোচেসরা অনেক এই বিষয়ে অবগত, এবং ইভেন আজকে সকালেও আমার বোলিং ওয়ার্কলোড নিয়ে আমার ফিজিও ট্রেনারের সাথে আমার আলাপ হয়েছে। স্পেশালি যারা 3 ফরম্যাট খেলতেছি আমরা, এদেরকে একটু মাঝে মাঝে ব্রেক দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাচ থাকা সত্ত্বেও, জাস্ট বিকজ অফ আওয়ার বডি। এই মুহূর্তে বাংলাদেশের বোলিং অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা। তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম সাকিবদের নিয়ে গড়া আক্রমণের পাইপলাইনটাও সমৃদ্ধ বলা হয়। তবে তাসকিনের ভাবনাটা একটু ভিন্ন। তার মতে এখনও অস্ট্রেলিয়া, ভারতের মতো জায়ান্টদের পর্যায়ে পাইপলাইন সমৃদ্ধ নয় বাংলাদেশের। একটা বড় ইনজুরি বদলে দিতে পারে পুরো চিত্রটাই। ভালো হইলে ৪-৫ জন হইলে অনেকে মনে করে যে ওয়াও, 5টা ফাস্ট বোলার আছে, পাইপলাইনটা স্ট্রং হচ্ছে। বাট টু বি অনেস্ট, আপনার ২-৩ জন ইনজুরি হোক, আপনি কারো খুঁজে পাবেন না। তখন মনে হবে আল্লাহ, ফাস্ট বোলারই নাই, আমাদের লিমিটেশনস আছে। এই মুহূর্তে 3 ফরম্যাটে বাংলাদেশের সেরা খেলোয়াড় তাসকিন। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র A+ ক্যাটাগরির ক্রিকেটারদের। সেই স্টারের ৩০তম জন্মদিন আজ। যমুনা টেলিভিশনের সকল দর্শকদের পক্ষ থেকে তাসকিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। হ্যাপি বার্থডে তাসকিন আহমেদ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই জুনে ক্রিকেট ক্যারিয়ারের 10 বছর পূর্ণ করবেন লিটন দাস। লিটনের মতে তিনি শুধু এখনই না, অনেক আগে থেকে সিনিয়র হয়েছেন। ক্রিকেট ক্যারিয়ারে 2018 এশিয়া কাপ আর নেদারল্যান্ডস ট্রফি জয়ের আক্ষেপ করেন। তবে এশিয়া কাপের সেই সেঞ্চুরি তার মনের মণিকোঠায় বন্দী। লিটনের কথা শুনেছেন সহকর্মী আফনান পিয়াল। সিনিয়র তো আমি অনেক দিন আগেই ছিলাম। এশিয়া কাপ ফাইনাল অ্যান্ড নেদারল্যান্ডস ট্রফি ফাইনালটা আমার জন্য খুবই হতাশাজনক। আমার গেমে অনেক ল্যাকিংস আছে। লাস্ট অনেক বছরই হয়ে গেছে যে খুব একটা বাজে শট আমি এখন খেলি না। এই জুনে আপনার 10 বছর হবে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। এখন কি মনে হয় যে আপনি আসলে সিনিয়র দলের? না, সিনিয়র তো আমি অনেক দিন আগেই ছিলাম। মনে হওয়ার কোনো কিছু নেই। যখন বড় ভাইরাও খেলেছে তখনও আমার যে ইনপুট ছিল অ্যাজ এ মাঠের ভিতরে, যখন নিউ কামার ছিলাম তখন হয়তো বা এতটা ছিল না। বাট আলটিমেটলি যখন 2-1 জন প্লেয়ার আস্তে আস্তে সরে গেল, যখন আমি নিজে থেকে ক্যাপ্টেনশিপ করলাম, একটা সময় তো আমি ক্যাপ্টেন ছিলাম। সো ওই সময় থেকে তো আমার ভিতরে ওই জিনিসটা কাজ করতো। সো তখনও যেরকম ছিল এখনও সেম। আমি নিজেকে ভাবি যে আমি ওই সময় ইনভলভমেন্ট অনেক হাই ছিল, এখনও সেম। একটা কথা অনেক বলা হয় যে লিটন অনেক সুযোগ পেয়েছে, কিন্তু যদি পরিসংখ্যান দেখি 2020 পর্যন্ত আপনি ওইভাবে সুযোগ পেতেন না, পেলেও খুবই কম। আপনার কাছে কি মনে হয় যে এনাফ চান্সেস আপনি শুরুর দিকে পেতেন? সুযোগ দেখেন, এই জিনিসটা আসলে টোটালি ডিফিকাল্ট একটা অ্যান্সার দিতে হবে এখন। কারণ সুযোগের বিষয়টা হচ্ছে যে কিছু কিছু প্লেয়ারের জন্য অনেক সময় হয়ে যায় যে কিছু ম্যাচ বেশি লেগে যায়, আর কিছু কিছু প্লেয়ারের জন্য হয়তো বা কম ম্যাচ লাগে।
তো ওভারঅল আমি বলবো না যে সুযোগ একবারই পাইনি, আমি সুযোগ পেয়েছি। কিছু কিছু জায়গায় হয়তো বা আমি আমাকে নিজেকে আর একটু ভালো মতন শো করতে পারতাম, যেটা আমি কখনো করতে পারিনি। 10 বছরের ক্যারিয়ার, ট্রফি জয়ের একটা আক্ষেপ কি হয়? আপনি একদম খুব কাছে গিয়েছিলেন, একটা 100ও ছিল এশিয়া কাপ ফাইনালে। হ্যাঁ, আক্ষেপ তো থাকবে। আক্ষেপ মানুষের তখনই থাকে যতক্ষণ পর্যন্ত আপনি ওই ট্রফিটার কাছে যেতে পারবেন। আমি যদি বলি আমরা ফাইনাল খেলেছি কয়টা? 3টা এশিয়া কাপ। এশিয়া কাপ 3টা, তার ভিতরে আমি একটা খেলেছি। সো ওইটা নিয়ে আমি আক্ষেপ বলতে পারি। নিদাস ট্রফি একটা, আমি সেটা নিয়ে আক্ষেপ বলতে পারি। বাট আমি বলবো না যে আমি 2023-এ ওয়ার্ল্ড কাপ খেলেছি আক্ষেপ করব, কারণ আমরা ওই পর্যন্তই যেতে পারিনি। সো আমার মনে হয় আমি অবশ্যই এশিয়া কাপ ফাইনাল অ্যান্ড নিদাস ট্রফি ফাইনালটা আমার জন্য খুবই হতাশাজনক, বিকজ দুইটাই একদম খুব কাছ থেকে আমরা হেরে গেছি। নিজের ক্যারিয়ারের সবচাইতে বড় মোমেন্ট আসলে কোনটা মনে হয়? খুব খারাপ খেলতে খেলতে নিদাস ট্রফি এশিয়া কাপে 100 মারা আমার কাছে মনে হচ্ছে এটা একটা মোমেন্টাম। আরেকটা জিনিস হচ্ছে আমি টেস্টে অনেক দিন ধরে ভালো খেলতেছিলাম না, সেখানে ফার্স্ট ইনিংসে যাইও 0 করেছিলাম, সেকেন্ড ইনিংসে 94 করে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা ড্র হয়েছিল। আমার কাছে মনে হয় এই দুটো জিনিস খুব একটা আমার ক্যারিয়ারের জন্য একটা মানে বলতে পারেন যে ওই রানগুলো আমাকে একটু আগায় এগিয়ে দিয়েছে ওই জায়গার থেকে। আপনার কাছে কি কখনো মনে হয়েছে আপনার গেমটা একটু চেঞ্জ করা উচিত? সবসময় মনে হয়, এটা এখন না, আমার অনেক আগে থেকেই মনে হয় যে আমার গেমে অনেক ল্যাকিংস আছে এবং ওই গেমগুলো আমার অনেক চেঞ্জ করা উচিত। অনেক সময় দেখা যায় যে আপনি হাফ হার্টেড অনেক শর্টসও খেলেন। এটা হয়, আমরা যেটা মনে করি যে আপনার হাতে অনেক শর্টস, অনেকে হয়তো একটার বলে একটা শর্টসই খেলতে পারে, আপনি অনেকগুলো শর্টস খেলতে পারেন। ওই কারণে একটু দ্বিধাদ্বন্দ্বে কখনো ভোগেন কি না? না, তেমন কোনো কিছু না। বাট আপনি যে জিনিসটা বললেন, এক একজনের স্কিল এক এক রকম। কেউ হয়তো বা অনেক জোরে 6 মারে, কেউ হয়তো বা কোনো রকম দড়িটা পার হয়। সো ডিপেন্ড করে। বাট অবভিয়াসলি হ্যাঁ, যে জিনিসটা বললেন যে খেলতে পারি অনেক শর্টসই, বাট ওই ম্যাচিং করাটা অনেক সময় অনেক দরকার, যে কোন সময় কোন শটটা খেলবো। সো এটা সম্পূর্ণ আসলে গেম সেন্সের উপর ডিপেন্ড করে, ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে। আমার মনে হয় লাস্ট অনেক বছরই হয়ে গেছে যে খুব একটা বাজে শট আমি এখন খেলি না। হ্যাঁ, পারতেছি না সেটা আলাদা বিষয়, বাট বাজে শট খেলার ধারণাটা একটু কমেছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। 6 দলের মধ্যে 2 দল জায়গা পাবে সেপ্টেম্বরের মূল আসরে। কোয়ালিফায়ারে পাকিস্তান ও উইন্ডিজকে প্রধান বাধা মনে করছে বাংলাদেশ। নিজেদের 5টি ম্যাচ জেতাই দলের প্রধান লক্ষ্য বলছেন হেড কোচ সারোয়ার ইমরান। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এই অভিজ্ঞ কোচ বলেন, ঢাকা লিগ থেকে ভালো প্রস্তুতি নিয়েছে দল। 29 সেপ্টেম্বর ভারতে বসবে নারী বিশ্বকাপের পরবর্তী আসর। স্বাগতিকদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সুযোগ পেয়েছে সরাসরি। 8 দলের আসরের বাকি 2 স্পট চূড়ান্ত হবে বাছাই পর্বের মাধ্যমে, যেখানে অংশ নিতে বৃহস্পতিবার সকালে দেশ ছেড়েছে টাইগ্রেসরা। পাকিস্তানে 5 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই কোয়ালিফাইং রাউন্ডে অংশ নেবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বিশ্বকাপের জায়গা পাওয়ার রেসে মূলত পাকিস্তান ও উইন্ডিজ নারী দলকেই মূল প্রতিপক্ষ মানছেন বাংলাদেশ কোচ ইমরান সারোয়ার। টার্গেট সবকটি ম্যাচ জয়। এখানে আমরা 5টা ম্যাচ আছে, আমরা 1 বাই 1 5টা ম্যাচে উইন করতে চাই। সেজন্য 2টা স্ট্রং টিম আছে আমাদের সাথে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, এবং অন্য দলগুলো আয়ারল্যান্ড, এবং এদেরকেও ছোট করে দেখছি না। আমরা সবার সাথে ফাইট দিয়ে 1 বাই 1 ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই। কিছুদিন আগেই নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে, তাই তো প্রস্তুতিটা খুব ভালো বলছেন হেড কোচ। সেই সাথে দেশে ক্যাম্প করার পাশাপাশি পাকিস্তানে গিয়েও অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে দল। বাছাই পর্বের লড়াই 5 এপ্রিল শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ 10 এপ্রিল। তাই তো ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা চান ইমরান সারোয়ার। আমাদের প্রস্তুতির একটা অংশ ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগটা সুন্দরভাবে শেষ হয়েছে এবং যে মেয়েগুলো পারফরমেন্স করছে তারাই টিমে আসছে, এবং লাস্ট 8-10 দিন আমরা প্র্যাকটিস করেছি রোজার মধ্যে। ঈদের দিনও ছুটি ছিল না আমাদের। আইসিসি ইভেন্টের ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে, এবারের আসরেও তার ব্যতিক্রম হবে না। আসরের সবগুলো ম্যাচই লাহোরের 2টি স্টেডিয়ামে, যেখানে প্রথাগতভাবেই হয় হাই স্কোরিং পিচ। তাই তো বাংলাদেশি ব্যাটারদের যেমন বড় স্কোর করতে হবে, ঠিক তেমনি বোলারদের ভালো করতে হবে ব্যাটিং স্বর্গে। ইমরান সারোয়ার বলছেন, কন্ডিশন সম্বন্ধে ওয়াকিবহাল তার দল। আমরা এই ব্যাপারে ওয়াকিবহাল। আমরা সেইভাবে আমাদের যে ক্যাম্পটা হলো, আমরা স্পেসিফিক এই কাজগুলোই করেছি। যদি ব্যাটিং উইকেট হয় 250+ উইকেট হবে, তো আমি আশা রাখি আমাদের ব্যাটাররা
করতে সক্ষম হবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। নারী বিশ্বকাপ বাছাই পর্বের দায়িত্বে বাংলাদেশের 2 আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও সাথীরা জাকির জেসি। আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য 10 জন আম্পায়ার এবং 3 জন ম্যাচ রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুকুল সাম্প্রতিক বছরগুলোতে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2020 এবং 2024 সালের আইসিসি অনূর্ধ্ব 19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে ছিলেন। অন্যদিকে জেসি তার ক্রিকেট ক্যারিয়ারে 2টি নারী ওয়ানডে ম্যাচ খেলেছেন। এবার প্রথমবারের মতো আইসিসির কোনো বড় আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। 4 ধাপ এগিয়ে আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের পেসার জেকব ডাফি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে 13 উইকেট নেয়ার স্বীকৃতি পেলেন দ্রুতই। উইন্ডিজ স্পিনার আকিল হোসেনকে টপকে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন তিনি। অথচ মাসখানেক আগেও টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 35 নম্বরে ছিলেন ডাফি। এক পাকিস্তান সিরিজে বাজিমাত করে নিজেকে নিয়ে গেলেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। গেল মাসে কোনো টি-20 না খেললেও 2 ধাপ করে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। এদিকে এই ফরম্যাটের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ 30-এ নেই কোনো বাংলাদেশি ব্যাটার। শীর্ষ 3-এ আছেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও ফিল সল্ট। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে 30-এও নেই বাংলাদেশি কোনো ব্যাটার। শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হামজা চৌধুরীর আগমনে এবার সুখবর মিলল ফিফা র্যাঙ্কিংয়ে, যেখানে 2 ধাপ এগিয়ে 183 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সম্প্রতি এশিয়া কাপ বাছাই পর্বে ভারতের মাটিতে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ, আর এই ম্যাচ দিয়েই লাল সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। অ্যাওয়ে ম্যাচে 1 পয়েন্ট পাওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে, বিপরীতে নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের র্যাঙ্কিংয়ে। 2 ধাপ পিছিয়ে তাদের অবস্থান এখন 127 নম্বরে। এদিকে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা, তবে ফ্রান্সকে টপকে র্যাঙ্কিংয়ের 2য় স্থানে উঠে এসেছে স্পেন, আর 5 নম্বরে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে 2015 সালের পর আবারও ট্রেবল জয়ের সুযোগ বার্সেলোনার সামনে। এরই মধ্যে সুপার কাপ জেতা কাতালান জায়ান্টরা নিশ্চিত করেছে কোপা দেল রের ফাইনাল। লা লিগায় 3 পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে আছে টেবিলের শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা রেসেও ভালোভাবে টিকে আছে স্প্যানিশ জায়ান্টরা। তবে ট্রেবল জয়ের স্বপ্ন দেখলেও সাবধানী ভূমিকায় কোচ হ্যান্সি ফ্লিক। কোপা দেল রের ক্লাসিকো ফাইনাল নিয়েও খুব বেশি উচ্ছ্বসিত হতে চান না তিনি। 9 দিনের মধ্যে 5 ম্যাচ, সব মিলিয়ে 20 দিনের মধ্যে খেলতে হবে 7 ম্যাচ। এমন ব্যস্ত সূচিও ছন্দপতন ঘটাতে পারেনি বার্সেলোনার উড়ন্ত পারফরম্যান্সে। সবশেষ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে নিশ্চিত হলো কোপা দেল রের ফাইনাল। লা লিগায় 9 ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে 3 পয়েন্টে এগিয়ে কাতালান জায়ান্টরা। এরই মধ্যে সুপার কাপ জেতা হ্যান্সি ফ্লিক শিষ্যরা আছে চ্যাম্পিয়ন্স লিগ লড়াইও। সব মিলে 2009 ও 2015 সালের পর আবারও ট্রেবল জয়ের হাতছানি বার্সেলোনার সামনে। ইউরোপের প্রথম ক্লাব হিসেবে তৃতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্ন জোরালো হচ্ছে কোচ হ্যান্সি ফ্লিকের সামনে। স্বপ্ন তো দেখাই যায়, কিন্তু আমাদের মনোযোগী থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আমি যথেষ্ট অভিজ্ঞ কোচ, আমি জানি সবকিছু কত দ্রুত বদলে যেতে পারে। তবে আমাদের বড় স্বপ্ন অনেক ট্রফি জেতা। এরই মধ্যে সুপার কাপ জিতেছি, কিন্তু আরো অনেক ট্রফি জয়ের সুযোগ আমাদের আছে। কোপা দেল রের ফাইনালে 26 এপ্রিল বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, যা এই আসরে 19তম ক্লাসিকো ফাইনাল, যার 11টিতেই শেষ হাসি রিয়ালের। সবশেষ 2014 সালের ফাইনালেও জিতেছে গ্যালাক্টিকোস। তবে এল ক্লাসিকোর সবশেষ 2 লড়াইয়ে রিয়ালকে রীতিমতো নাকানি চোবানি খাইয়েছে ফ্লিক শিষ্যরা। তারপরও সতর্ক ভূমিকায় বার্সা কোচ। আমি বর্তমানে থাকতে চাই, অতীত নয়, ভবিষ্যতেও নয়। এজন্যই ফাইনাল নিয়ে এখনই চিন্তা করছি না। তবে ক্লাসিকো ম্যাচ সবসময় দারুণ। এর আগে আমাদের অনেক ম্যাচ আছে, তাই আমার কাছে এটা এখনই গুরুত্বপূর্ণ নয়। লিগে শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে লড়বে বার্সেলোনা। এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে কাতালান জায়ান্টরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস
এফসির কাছে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে 1-0 গোলে হারিয়েছে লস অ্যাঞ্জেলস। বৃহস্পতিবার সকালে বিএমও স্টেডিয়ামে হওয়া ম্যাচে হোম গ্রোন ফরওয়ার্ড নাথান ওরদাজ একমাত্র গোলটি করে দলকে লিড এনে দেন। এরপর লস অ্যাঞ্জেলসের রক্ষণভাগ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ইন্টার মায়ামিকে গোলশূন্য রাখে। ম্যাচের শেষ মুহূর্তে লিওনেল মেসি একটি ফ্রি কিক থেকে গোলের সুযোগ তৈরি করেছিলেন, তবে তার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। আগামী সপ্তাহে মায়ামির চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।